নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা রিভিউ আবেদনের উপর রায় ঘোষণা হবে সকালে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। মামলাটি আপিল বিভাগের কার্যতালিকার 1 নম্বরে রয়েছে। এর আগে মামলার সব পক্ষের আবেদনের উপর 10 দিনের শুনানি শেষে এই তারিখ নির্ধারণ করে আদালত। শুনানিতে বিএনপি, জামায়াত সহ 5টি পক্ষের আইনজীবী অংশ নেন। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল। সব পক্ষই আপিল বিভাগের পূর্বের রায় বাতিল করে সংবিধানের 13th সংশোধনের বৈধতা চান। সেক্ষেত্রে সংবিধানে আবারও যুক্ত হবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তবে শুনানিতে সবাই মত দেন রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও তা কার্যকর হবে আগামী নির্বাচনের পরের নির্বাচন থেকে। 13th সংসদ নির্বাচন বর্তমান সরকারই পরিচালনা করবে বলে মত সবার। চীনে মেট্রো রেল নির্মাণ, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণে ব্যবহার করা হয় রোবোটিক ও ড্রোন প্রযুক্তি। দেশটির বিশেষজ্ঞরা বলছেন, শুধু জনবল দিয়ে মেট্রো রেলের সুরক্ষা দেওয়া সম্ভব নয়, প্রয়োজন উন্নত প্রযুক্তি। বাংলাদেশ তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে বলে জানান চীনা প্রকৌশলীরা। অক্টোবরে ঢাকার ফার্মগেটের মেট্রো রেলের বিয়ারিং প্যাড খসে পড়ে নিহত হন এক পথযাত্রী। এর পরপরই জনপ্রিয় এই গণপরিবহনের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন ওঠে। অথচ মেট্রো রেলের ঠাসা চীনে দুর্ঘটনা প্রায় শূন্যের কোটায়। দেশটির গুয়াংডং প্রদেশের রাজধানী গুয়াংজু বিশ্বের অন্যতম ব্যস্ততম মেট্রো শহর। এখানে প্রতিদিন মিলিয়ন যাত্রী চলাচল করে। তারা মেট্রোর নিরাপত্তা নিশ্চিত করেছে নিয়মিত ও আধুনিক রক্ষণাবেক্ষণ ব্যবস্থায়। সেই অভিজ্ঞতার কথা জানালো গুয়াংজু মেট্রো ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, যারা বিশ্বের 19টি দেশের মেট্রো রেল প্রকল্পের সঙ্গে যুক্ত। 1000-এর বেশি কিলোমিটারের পথ জুড়ে মেট্রো রেল চালু আছে। 18টির মধ্যে এখন নতুন করে আরেকটি পাতাল রেলের কাজ চলছে। এই নির্মাণ কাজ এবং রক্ষণাবেক্ষণে চীন তথ্য প্রযুক্তির পাশাপাশি এআই ইন্টেলিজেন্সকেও ব্যবহার করছে, যার ফলে যান্ত্রিক কোনো ত্রুটি হলে তার তাৎক্ষণিক কন্ট্রোল রুমে যিনি বসে আছেন তিনি টের পেয়ে যাবেন। প্রতিষ্ঠানটির প্রকৌশলীরা জানান, নতুন যে মেট্রো লাইন নির্মাণ হচ্ছে সেখানে ঘন্টায় 160 কিলোমিটার বেগে ছুটবে ট্রেন। 13.5 মিটার ব্যাসের টানেল বোরিং মেশিন দিয়ে আমরা আন্ডারগ্রাউন্ড লাইনের কাজ করছি। এই লাইনের কাজ শেষ করতে আমাদের সর্বোচ্চ 2 বছর লাগবে। 2028 সালের মধ্যে যাত্রী চলাচল করতে পারবে। আমরা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করছি। নিরাপদ মেট্রো চলাচল নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তিনি আরও জানান, মেট্রো রেলের রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন প্রযুক্তি নির্ভর মনিটরিং সিস্টেম। এখানে ব্যবহার করা হচ্ছে অটোমেশন, রোবোটিক প্রযুক্তি এবং এআই পরিচালিত মনিটরিং ব্যবস্থা। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি যন্ত্রাংশ সেন্সরের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। ড্রোনের মাধ্যমে তদারকি করায় টানেলের কঠিন জায়গাতেও পৌঁছানো সম্ভব। নিয়মিত অডিট ও যন্ত্রপাতির পরীক্ষার উপর আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই। প্রকৌশলীরা বলছেন, বাংলাদেশ চাইলে চীনের সহযোগিতায় মেট্রো রেলের নিরাপত্তা প্রোটোকল আরও শক্তিশালী করতে পারে। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গুয়াংজু, চীন। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা রিভিউ আবেদনের উপর রায় ঘোষণা আজকেই হবে। আর এই নিয়ে হাইকোর্ট থেকে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা রিভিউ আবেদনের যে রায়, সেটি কটা নাগাদ হতে পারে? আদালত কখন বসবে? জি, দেখুন, 9:30টার দিকে সাধারণত অ্যাপিলেট ডিভিশন বসে। অনেক সময় গুরুত্বপূর্ণ রায় থাকলে আমরা দেখেছি যে খানিকটা দেরি হয় তার থেকেও। আর আরেকটি বিষয়, আদালত মোটামুটি 9:30, 10টার মধ্যে হয়তো বসবে এবং একেবারে শুরুতেই কজ লিস্টের কিন্তু একদম প্রথমেই আছে একটি জাজমেন্টের জন্য একেবারে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির যে অ্যাপিলেট ডিভিশনের যে ফুল বেঞ্চ, অর্থাৎ অ্যাপিলেট ডিভিশনের সব বিচারপতিরাই থাকবেন এই রায় দেওয়ার সময়। এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়। এর আগে আইনজীবীরা অনেকবারই এটি বলেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশে এবং এই মুহূর্তে রাজনৈতিক বাংলাদেশের সবচেয়ে বড় মামলা এটি। কারণ আপনি জানেন যে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য গত আওয়ামী লীগ সরকারের সময় দশকের পর দশক ধরেই কিন্তু এই আন্দোলন চলেছে, বিরোধী দলগুলো এই দাবি করে এসছে এবং শেষ পর্যন্ত সেই দাবি পূরণ না হওয়ার পরে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পরে কিন্তু এটি আবার আদালতে আসে এবং সেই দীর্ঘ প্রায় 10 কার্যদিবস টানা শুনানি হয়েছে অ্যাপিলেট ডিভিশনে।
সেই শুনানির পরে আজকে কিন্তু রায় হতে যাচ্ছে। দেখুন এখানে একটি বিষয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মূলত এর আগে অ্যাপিলেট ডিভিশন থেকেই বাতিল করা হয়েছিল এবং বাতিল করা হয়েছিল মূলত সংবিধানের যে ত্রয়োদশ সংশোধনী 13তম সংশোধনী সেটিকে অবৈধ ঘোষণা করে দেওয়া হয়েছিল। 1996 সালে তৎকালীন আওয়ামী লীগ এবং জামাতের যৌথ আন্দোলনের ফলে তৎকালীন বিএনপি সরকার তারা কিন্তু এই নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিতে বাধ্য হয়েছিল এবং সেই ব্যবস্থা প্রবর্তনের জন্য সংবিধানের 13তম সংশোধনী আনতে হয়েছিল। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় 2011 সালে এর বিরুদ্ধে যখন আদালতে রিট হয় এবং হাইকোর্ট কিন্তু এটিকে বৈধতা ঘোষণা করেছিল, কিন্তু তার বিরুদ্ধে আপিল যখন করা হয় সেই আপিলে 2011 সালের মে মাসে এই তত্ত্বাবধায়ক পদ্ধতিকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়, অর্থাৎ 13তম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে দেওয়া হয়, যার ফলশ্রুতিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যায়। আজকে যদি রায় অর্থাৎ আপিল যদি মঞ্জুর হয়, অর্থাৎ রিভিউ যদি মঞ্জুর হয়, তাহলে অ্যাপিলেট ডিভিশনের আগের যে রায় সেটি বাতিল হয়ে যাবে। আর বাতিল হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু সংবিধানে 13তম সংশোধনী চলে আসবে। এইখানে আরেকটি বিষয় রয়েছে, দেখুন 13তম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে গেল, কিন্তু এটি সংবিধানে এই বিষয়টিকে আবার নতুন করে সংশোধন করার জন্য পঞ্চদশ সংশোধনী অর্থাৎ 15তম সংশোধনী আনতে হয়েছিল। কিছুদিন এখান থেকে গত প্রায় বছরখানিক আগে অর্থাৎ গত ডিসেম্বরের দিকে এই হাইকোর্টের একটি ডিভিশন কিন্তু পঞ্চদশ সংশোধনী 15তম সংশোধনীর এই তত্ত্বাবধায়ক ইস্যুটাকে সেটি অবৈধ ঘোষণা করে দেয়। সুতরাং এখন আর মাঝখানে কোনো ধরনের আইনি বাধা নিষেধ নেই। যদি আজকে অ্যাপিলেট ডিভিশন এই রায় অর্থাৎ রিভিউকারীদের পক্ষে দেন, এইখানে একটি বিষয়, যদি এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আজকে রায়ের মাধ্যমে ফিরে আসে, তাহলে আগামী যে নির্বাচন 26-এর যে নির্বাচন, সেই নির্বাচন তাহলে কি তত্ত্বাবধায়ক সরকারের ভিতর ব্যবস্থাপনায় হবে? দেখুন এটি নিয়ে আদালত জানতে চেয়েছিলেন এবং সেইখানে এই যে 5টি পক্ষ রিভিউয়ের, সেখানে কারা রয়েছেন, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক এই রিভিউ আবেদন করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রিভিউ আবেদন করেছেন। জামাত নেতা গোলাম পরোয়ার তিনি এই রিভিউ আবেদন করেছেন। এরকম মোট 5 পক্ষের 9 জন আবেদন করেছিলেন। তারা তাদের প্রত্যেক আইনজীবী আদালতে বলেছেন যে এইবারের নির্বাচন নয়, পরবর্তী নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হতে পারে। আদালত যেন সেরকম একটা গাইডলাইন আদালত এই রায়ের সাথে দিয়ে দেন। এমনকি রাষ্ট্রপক্ষও তাই বলেছে যে এবার নয়, পরবর্তী থেকে এটি কার্যকর হবে। এখন দেখার বিষয়, আর হয়তো ঘণ্টাখানেকের মধ্যে এই রায় নিশ্চয়ই কি হতে যাচ্ছে সেটা আসলে স্পষ্ট হবে রায়ের মাধ্যমে। জাহিদুল বাশার, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা আপডেট জানবো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে আজ থেকে শুরু হতে যাচ্ছে বাষ্প নির্গমন পরীক্ষা। এই সময় উচ্চচাপের বাষ্প বের হওয়ার কারণে জেট ইঞ্জিনের মতো বড় ধরনের দ্রুত শব্দ হতে পারে বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। এ নিয়ে স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার আহ্বান তাদের। পরীক্ষা বিষয়ক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে আজ থেকে শুরু হয়ে এই পরীক্ষা 4 থেকে 5 দিন চলবে। পরীক্ষার সময় শব্দ এবং বাষ্প নির্গমন সম্পূর্ণ স্বাভাবিক, পূর্ব নির্ধারিত এবং নিরাপদ। জনসাধারণের জন্য এতে কোনো ঝুঁকি বা বিপদের শঙ্কা নেই। রাশিয়ার আর্থিক এবং কারিগরি সহায়তায় পাবনার রূপপুরে নির্মিত হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্প বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। আরও জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। যে আতঙ্কিত না হবার জন্য বলা হচ্ছে, সেটির বিষয়ে কি এলাকায় কোনো ধরনের সচেতনতামূলক কর্মসূচি হয়েছে কিনা, অর্থাৎ কোনো মাইকিং বা কিভাবে জানানো হয়েছে আসলে আতঙ্কিত না হওয়ার জন্য? আসলে আপনি জানেন যে আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায়। এখানে আমি কিন্তু সকালে এসেই কিন্তু আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছি। তারা বলছেন যে এর আগেও কিন্তু এই বাষ্প নির্গমন পরীক্ষা কিছু সময়ের জন্য হলেও চালু করা হয়েছিল এবং তখনও কিন্তু মানুষের মধ্যে জনসচেতনমূলক কিন্তু প্রচারণা চালানো হয়েছে। এবং গতকালকে যখন এক বিজ্ঞপ্তি জারি করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তারা, এই বিষয়টি কিন্তু জনসাধারণের মধ্যে প্রচারণা চালানো হয়েছে এবং তারা আগে থেকেই অবগত রয়েছেন যে আসলে এই বাষ্প নির্গমনের ফলে কিন্তু বিকট শব্দ হয় এবং এই শব্দে তারা পূর্ব থেকেই আসলে সচেতন রয়েছেন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তারা এই বিষয়টা কিন্তু এলাকায় ব্যাপকভাবে প্রচারণা চালিয়েছেন। এবং আপনি জানেন যে গণমাধ্যমেও কিন্তু এই বিষয়ে বিজ্ঞপ্তি কিন্তু জারি করেছেন, যার ফলে
মানুষের মধ্যে কিন্তু আসলে আতঙ্কিত না হওয়ার কিন্তু কথা বলছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তারা। পাশাপাশি এখানকার মানুষ যেহেতু এর আগেও কিন্তু অল্প সময়ের জন্য হলেও এই বাষ্প নির্গমনের ফলে যে বিকট শব্দ হয় এবং এই শব্দে যারা হয়তো নতুন কেউ আসলে এখানে যদি এসে পড়ে তাদের মধ্যে হয়তো কিছুটা হলে সমস্যা হলে পরবর্তীতে কিন্তু এখানে যারা বাস করেন এবং এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের যে আশপাশ এলাকায় এটা কিন্তু পুরোপুরি সচেতনতা করা হয়েছে জনগণের মধ্যে এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আসলে কোনো রকম আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তারা আসলে বলছেন। এই ছিল আসলে আমার কাছে পাবনার রূপপুর থেকে সর্বশেষ। খায়রুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তাদের মধ্যে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে তা স্পষ্ট করে জানায়নি বাংলাদেশ হাইকমিশন। একই সাথে সুবিধাজনক সময়ে অজিত দোভালকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমান। কলম্বো সিকিউরিটি কনক্লেভ সিএসসির ৭ম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে অংশ নিতে ভারতের রাজধানী নয়াদিল্লি সফরে গেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। শেখ হাসিনার ফাঁসির রায়কে ভিন্ন খাতে ঠেলে দেওয়ার চেষ্টা করছে একটি মহল, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সেলিমা রহমান বলেন, দেশ ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে, এই সময়ে নির্বাচনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন নেতারা। ২৪-এর গণঅভ্যুত্থানে বিএনপি বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নেন বিএনপি নেতাকর্মীরা। বইটিতে আরও তুলে ধরা হয়েছে শেখ হাসিনার ১৭ বছরের দুঃশাসন ও জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞের কথা। অনুষ্ঠানে শহীদউদ্দিন চৌধুরী আনি বলেন, জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হলো দেশের জনগণ। এই আন্দোলন সংগ্রামের মাস্টারমাইন্ড দেশের জনগণ, যেটা আমরা নির্দ্বিধায় রাজপথে থেকে আজকে এই বাস্তবতার সঙ্গে খুব বেশি উপলব্ধি করছি। এ সময় ফ্যাসিবাদী সব শক্তিকে রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আমরা জানি সবাই এই সংস্কারের মধ্য দিয়ে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ থেকে দেশকে নির্বাচনের যে চ্যালেঞ্জটা আমাদের সামনে এসেছে সেই চ্যালেঞ্জ আমরা উত্তরণ ঘটাবো। আর বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় নিয়েও ষড়যন্ত্র করছে একটি মহল। রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি মব ভায়োলেন্স চলছে। এটা কিসের আলামত আমি জানি না। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করা হতে পারে। আগামী নির্বাচনে জয় পেতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায় বিএনপি নেতারা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণভোট নিয়ে কোনো নির্দেশনামূলক আইন তৈরি না হয় দায়বদ্ধ নয় কমিশন, এমন মন্তব্য করছেন সিএসি এএম নাসির উদ্দিন। বুধবার নির্বাচন ভবনে রাজনৈতিক সংলাপে কথা বলেন তিনি। এ সময় রাজনীতিবিদরা অভিযোগ করেন, প্রশাসনে এবং সরকারের দলকানা লোক রয়েছে, রক্ষক যেন ভক্ষক না হয় সেটি নজরে রাখতে হবে ইসিকে। ধারাবাহিক সংলাপে আমন্ত্রণ জানানো হয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ ১৩টি রাজনৈতিক দলকে। বুধবার সংলাপ হয়েছে ২ পর্বে। এ সময় নেতারা মন্তব্য করেন, জোট করলেও নিজ প্রতীকে ভোট করতে হবে এমন বাধা রাখা উচিত নয়। পোস্টারে প্লাস্টিক ব্যবহার না করার বিধানেও আপত্তি তোলেন অনেকে। এছাড়া এনসিপিকে শাপলাকলি প্রতীক দেওয়ার সমালোচনাও হয়। ডিসি ও এসপিদের শতভাগ লটারির মাধ্যমে নিয়োগ করার দাবি জানান কেউ কেউ। জামায়াত নেতা বলেন, সরিষার মধ্যে ভূত আছে কিনা খতিয়ে দেখতে হবে ইসিকে। সরিষার মধ্যে ভূত আছে কিনা খতিয়ে দেখা উচিত। সে কারণে আমি বলতে চাই, রক্ষক যেন ভক্ষক না হয়। তরুণ প্রজন্ম যে ইলেকশন প্রসেস, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা সম্মানবোধ আসছে, এটা যাতে নষ্ট না হয়ে। একটা ফেস্টুন লাগানো হবে, কিন্তু যাদের শক্তি সামর্থ্য বেশি তারা সংখ্যার পর সংখ্যা লাগিয়ে যাচ্ছে। এ সময় নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা করার দাবি জানায় বিএনপি। এই নির্বাচনে আপনারা এই সিদ্ধান্তটা নেন যে কোনো রিটার্নিং অফিসার, কোনো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনের বাইরে হবে না। ২৪-এর ডামি ইলেকশন করার জন্য নিবন্ধন যাদেরকে দেওয়া হয়েছে, সেই দলগুলোর সাথে কোনোভাবে নির্বাচন কমিশন সংলাপে বসতে পারে না।
নেতারা বলেন, গণভোট নিয়ে ইসির পরিকল্পনা জানা যাচ্ছে না। প্রবাসীরা কিভাবে গণভোট দেবেন সেটিও অস্পষ্ট। এর জবাবে সিইসি জানান, গণভোট নিয়ে নির্দেশনা পায়নি কমিশন। একটা আইন হবে রেফারেন্ডাম, যেটা ইলেকশন কমিশনকে অথরাইজ করবে, প্রেসক্রাইব করে দিবে যে কি বিষয়ে গণভোট হবে, কিভাবে হবে, ইত্যাদি ইত্যাদি। জাস্টিস শাহাবুদ্দিন আহমদ একটা আইন করেছিলেন, ওই আইনটা তো হইতে হবে। আইনটা হলে তখন আমার একটা দায়বদ্ধতা আসবে এই ব্যাপারে বক্তব্য দেওয়ার। তিনি আরও জানান, সিসি ক্যামেরা কিনে টাকা নষ্ট করতে চায় না ইসি। গণমাধ্যম ও পর্যবেক্ষকদের মাধ্যমে দেখবে কমিশন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হওয়ার পর সেটা পল্লী বিদ্যুৎ তার যে 1 বছরের যে ডিমান্ড সেগুলো পর্যালোচনা করে তারপর তার একটা সংশোধনী বিল করেছে। কিন্তু এই সংশোধনী বিলটা আমরা দেখেছি যে তার বিগত মাসে যে 900 টাকা আসতো সেটা এবার এসেছে 3000 টাকা, অর্থাৎ 3 গুণ বেশি, অর্থাৎ সংশোধনের পরও 3 গুণ বেশি। এভাবে কিন্তু শুধু এই শরীফ গাজী নয়, এভাবে কিন্তু আমরা দেখেছি চাঁদপুরের যে হাজীগঞ্জ উপজেলার মুকিমত গ্রামে একটি বিল্ডিং এ 13টি ইউনিটের অস্বাভাবিক বিল আসছে গত 3 মাস ধরে। আমরা দেখেছি শাহরাস্তি উপজেলার দোপল্লা গ্রামে এক বসত বাড়িতে বিল এসেছে যে 200-300 টাকার বিল এসেছে 1400-1500 টাকা। মিটার সংশোধন করার পর তার বিল এসেছে 8000 টাকা, অর্থাৎ সংশোধন করে কোনো উপায় পাচ্ছে না গ্রাহকরা। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম পল্লী বিদ্যুতের যে চাঁদপুর পল্লী বিদ্যুৎ 1 যে জেনারেল ম্যানেজার গোবিন্দ আগারওয়ালা, তিনি বলেছেন যে এটি ওয়ারিং এর সমস্যা এবং তাদের যে তারের মানসম্মত তার ব্যবহার করা হচ্ছে না, সেগুলোকে খেয়াল রাখতে হবে গ্রাহকদেরকে। কিন্তু তার এই দায়সারা বক্তব্য কিন্তু গ্রাহকরা মানতে পারছেন না, কারণ এখানে যে বসত বাড়িগুলো যেখানে যেখানে বিদ্যুতের সংযোগ রয়েছে সেটি দীর্ঘ বছর ধরে তারা ব্যবহার করছে। হঠাৎ করে বিল বেশি আসার কারণটি কিন্তু কোনো সদর্থ দিচ্ছে না। তিনি একবার বলেছেন কিন্তু মিটার যে আপনাদের মাটিতে বিদ্যুৎ চলে যায়, মিটারের সংযোগ ডিস্টার্ব হলে মিটার পরিবর্তনের জন্য পরামর্শ দিচ্ছেন। গত এই 3 মাসে কিন্তু প্রায় 350 মিটারের আবেদন করেছে, অর্থাৎ যারা সচেতন তারা আবেদন করছে। কিন্তু অনেক অসহায় পরিবার আছে, তারা কিন্তু 400-500 টাকার বিল 1500-2000 টাকা এভাবে কিন্তু গুনতে হচ্ছে। তারা কিন্তু সেখানে ভোগান্তি হচ্ছে, তারা কিন্তু আর অভিযোগ দিতে আসেন না। এইভাবে কিন্তু গত কয়েক মাস ধরে কিন্তু এই চাঁদপুর পল্লী বিদ্যুৎ 1 যে হাজীগঞ্জ, কচুয়া, শাহরাস্তি এই 3টি উপজেলাতে প্রায় 3.5 লাখ যে গ্রাহক রয়েছে তাদের একটা চরম ভোগান্তির মধ্যে তারা দিন পার করছেন। পল্লী বিদ্যুৎ সমিতি যে টাকাটা দিচ্ছেন, আসলে এই টাকাটাও কিন্তু গ্রাহকের জন্য ব্যয়বহুল। যে আবারও ঘর ওয়ারিং করা অথবা মিটার পরিবর্তনের আবেদন করা, মিটারের যে এইভাবে যে অর্থ অপচয় হচ্ছে সেটি কিন্তু নাভিশ্বাস উঠে পড়ছে অনেক গ্রাহকের। আসলে এই পল্লী বিদ্যুতের গুরুত্বপূর্ণ দিনের প্রসঙ্গে যদি সরকারের উচ্চতর কর্তৃপক্ষ কোনো সুরাহা ব্যবস্থা নেয় তাহলে। আপনাকে ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাবার জন্য। নাটোরের চলন বিল ঘিরে শুটকি উৎপাদনে ব্যস্ত চাতাল শ্রমিকরা। এখানকার দেশি মাছের শুটকির চাহিদা রয়েছে দেশ জুড়ে, তবে চাহিদা মতো দাম মিলছে না বলে দাবি ব্যবসায়ীদের। মৎস্য বিভাগ বলছে এবার জেলায় শুটকি উৎপাদনের লক্ষ্য 350 টন। নাটোর বগুড়া মহাসড়কের পাশেই বেশ কয়েকটি শুটকি চাতাল। চলন বিলের মাছ দিয়ে এখানে শুটকি উৎপাদন হয়। পুঁটি, টাকি, মলা, ঢেলা সহ বিভিন্ন প্রজাতির মাছের শুটকি করা হয়। কোনো রাসায়নিক ব্যবহার না করায় দেশ জুড়ে চাহিদা ব্যাপক। চলন বিলের যে সুস্বাদু মাছ এবং সেই সুস্বাদু শুটকি, এটি প্রতিবারই আমি নেওয়ার জন্য আসি। এই মাছটা হচ্ছে কেমিক্যাল মুক্ত এবং পুরো লবণ দিয়ে তৈরি করা, ন্যাচারালি একদম পিওর। তবে ব্যবসায়ীদের দাবি শুটকির চাহিদা বাড়লেও তেমন দাম মিলছে না। এ কারণে 5 বছরে চাতাল বন্ধ হয়েছে 15টি। সঠিক দাম তো আমরা পাই না। সরকার যদি সংগ্রহ করার জন্য যদি একটা ব্যবস্থা করে দিত তাহলে আমরা হয়তো সঠিক দাম পাইতাম। চলন বিলে যত প্রকার মাছ পাওয়া যায় সম্পূর্ণ মাছই আমরা শুকাই। মৎস্য বিভাগ জানায় নাটোরে 350 টন শুটকি উৎপাদনের লক্ষ্য ঠিক করা হয়েছে। এর মধ্যে উৎপাদন হয়েছে 25 টন। 20 থেকে 40 জনকে আমরা প্রতি বছরই পর্যায়ক্রমে প্রশিক্ষণ দিয়ে থাকি। একদিকে যেমন শুটকি উৎপাদনের কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকি, তেমনি স্যানিটেশন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, যাতে স্বাস্থ্যসম্মত শুটকি উৎপাদনে তারা সক্ষম হয়। তো এইভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য মাঝে মাঝে তদারক করি। এবার নাটোরে 12 কোটি টাকার শুটকির ব্যবসার আশা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 25 বছর পর বাংলাদেশের আবহাওয়া আরও চরম হয়ে উঠবে। অসহনীয় তাপমাত্রা, অনিয়মিত বৃষ্টি, তীব্র বন্যা এবং খরায় বাড়বে কৃষি ও স্বাস্থ্য ঝুঁকি।
গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণ এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার না কমালে 2050 সালের মধ্যে দেখা দেবে বিপর্যয়। বুধবার আবহাওয়া অধিদপ্তর এবং নরওয়ের আবহাওয়া ইনস্টিটিউটের এক যৌথ গবেষণা প্রতিবেদনে এসব আশঙ্কার কথা বলা হয়েছে। গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণ না হলে চরম হয়ে উঠবে দেশের আবহাওয়া। 2041 সাল থেকে 2070 সালের মধ্যে গড় তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারে খুলনা, রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগ। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের ভবিষ্যৎ জলবায়ু পরিবর্তন বিষয়ক এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আগামীতে ভারী বৃষ্টি বাড়বে অসময়ে। এতে সিলেট, ময়মনসিংহ বিভাগে আকস্মিক বন্যার প্রবণতা বাড়তে পারে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে 2050 সাল নাগাদ আশ্রয়হীন হবে উপকূলের 9 লাখ অধিবাসী। হেলথ সেক্টরে বড় একটা ইম্প্যাক্ট আসবে, হিটস্ট্রোক হতে পারে। এই ধরনের বিশেষ করে যেটা ছিল সামারে, এমন দেখা যাচ্ছে যে এটা আপনার বর্ষাকালেও এই ধরনের অ্যাক্টিভিটি হিটস্ট্রোকের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। তারপর ম্যালেরিয়া ডিজিজের ক্ষেত্রে ম্যালেরিয়া, তারপরে আপনার এডিস মশা, এগুলো অ্যাক্টিভিটি বাড়তে পারে। তারপরে আপনার এগ্রিকালচার সেক্টরে তো বড় ধরনের ইম্প্যাক্ট পড়বে। নরওয়ের আবহাওয়া ইনস্টিটিউটের প্রধান বলেন, 25 বছর পরের বিপদ মোকাবেলায় দ্রুত ও কার্যকর পরিকল্পনা নিতে হবে বাংলাদেশকে। না হলে খাদ্য উৎপাদন ও মানুষের জীবনে এর ভয়াবহ প্রভাব পড়বে। তাপপ্রবাহের যে প্রভাব আগামীতে পড়তে যাচ্ছে তা বাংলাদেশে অসহনীয় হয়ে পড়বে। ঝুঁকিতে থাকা দেশগুলোকে সাথে নিয়ে একটি যৌথ পরিকল্পনা করা জরুরি। এক্ষেত্রে নরওয়ে সব সময় পাশে থাকবে। আবহাওয়াবিদরা বলেন, পরিবেশ স্বাভাবিক রাখতে সচেতনতার পাশাপাশি দরকার বাস্তবসম্মত উদ্যোগ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রিভিউ রায় নিয়ে এখন ব্রিফিং হচ্ছে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি বাতিল করেছিলেন এবং এমনভাবে বাতিল করেছেন যে তিনি সরকার যেভাবে অ্যামেন্ডমেন্ট করেছেন তার রিটায়ারমেন্টের পরে তিনি সেইভাবেই তিনি সেটা বাতিল করেছেন। অর্থাৎ আজকে রায়ের ফলে স্যার কি হলো সেটা একটু বলেন স্যার। ফলে আজকে রায়ের ফলে, আমি তো আগেই বলেছি, আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। কবে থেকে কার্যকর হবে? দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই, তারা এখন ভোট দিতে পারবে। এবং সর্বশেষ যে কথাটি আদালত বলেছেন যে পার্লামেন্ট এবং এই যে রায়টি হলো প্রসপেক্টিভ। আমি আগেও বলেছি, আমরা আবেদন করেছিলাম যে আপিল এবং রিভিউটি মাননীয় আদালত আপনারা প্রসপেক্টিভ ওয়েতে আপনারা এই বিষয়ে বলবেন এবং আইনের ব্যাখ্যাও আমরা সেই জন্য দিয়েছিলাম এবং সেই পরিপ্রেক্ষিতেই আজকে আদালত উঠেই আপনারা আমাদের যত আর্গুমেন্ট সেই সম্বন্ধে বলেছেন যে আপনারা যে সমস্ত আর্গুমেন্ট করেছেন সেগুলো আমরা বিচার বিশ্লেষণে নিয়েছি। তিনি একটি বিষয়ের উপরে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে 58(1) and 58(2) আর্টিকেল 58(1) and 58(2) আবার পুনর্বহাল হলো। এর অর্থ হলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার ফিরে আসলো। তিনি রাজনীতির অন্যান্য বিষয়গুলো বলেছে, এইটা হলো প্রিলিমিনারি, আমরা জাজমেন্ট দিলাম ইউনিভার্সলি, জাজমেন্ট ফলোড। আরো এর মধ্যে হয়তোবা কোনো কিছু ডিটেলস ইনক্লুড করতে পারে। অবশ্যই আমরা মনে করি যে এটা খুশি না, খালি ঈদের দিন আমাদের মনে হচ্ছে। তার কারণ বিএনপি খালি খুশি না, সারা জাতি খুশি। বিএনপি একটা দল, পর্যবেক্ষণ দিয়েছে কিনা কি বলেছেন, একটি বড় রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল জনগণের ভোটাধিকারের বাস্তবায়নের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেছিলেন। সেইটাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিয়ে গিয়েছে দেশের মানুষকে ক্ষতি করার জন্য, দেশের ক্ষতি করার জন্য, দেশকে ধ্বংস করার জন্য। আমরা আদালত চত্বর থেকে ব্রিফিং শুনছিলাম নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর বিষয়ে রিভিউ আবেদনের
উপর রায় ঘোষণার বিষয়ে। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকবার জন্য। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।